ওকে, তো ইন্ডিয়া আজকে নেদারল্যান্ডকে ১৭ রানে হারাবার পরেও রয়ে গেল বেশ কিছু সমস্যা। অন্যদিকে আজকে সুপার 8 এ সমস্ত দলগুলো কনফার্ম হয়ে গেল, সেই নিয়ে আলোচনা করব। তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। প্রথমে যদি ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ড ম্যাচটা আছে, তো ইন্ডিয়া আগের ম্যাচগুলোর মতো আজকেও প্রথমে ব্যাট পায় এবং ব্যাট করতে এসে আজকেও এগেইন অভিষেক শর্মা ডাক করে আউট হয়। এই ওয়ার্ল্ড কাপে যাকে বলা হচ্ছিল সবথেকে ভালো ব্যাটসম্যান, হয়তো সবথেকে বেশি রান অভিষেক শর্মাই করতো, কিন্তু এখন অবধি অভিষেক শর্মা এই ওয়ার্ল্ড কাপে নিজের খাতায় খুলতে পারে। আর বলবো অ্যাকচুয়ালি আনলাকি হয়েতে এই আউটগুলো হচ্ছে, লাইক আজকেও শট মারতে গেছিলো এবং বোল্ড হয়ে গিয়েছিল আরিয়ান দাতের বলে। এরপর উইকেট পড়ে যাওয়ার পরে ঈশান কিষান ও তিলক বর্মা বেশ ভালো খেলাটা ধরতে শুরু করেছিল এবং পাওয়ার প্লেতে ঈশান কিষান বেশ ভালোই মেরে খেলছিল, যেখানে আজকে মাত্র 6 বলে 18 করে ফেলেছিল ঈশান কিষান, কিন্তু যেভাবে আউট হলো সেটা একেবারে আনফর্চুনেট হয়েছে। একেবারে বলটা পিছনে গেল এবং হাতে লেগে উইকেটে ঢুকে গেল বলটা। ওটা এইভাবে আউট হওয়াটা অ্যাকচুয়ালি মানা যায়। দেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা আসে। এই জায়গায় ইন্ডিয়া একটি প্রবলেম হয়ে গেছে। আশা করবো পরের ম্যাচগুলো যেন ইন্ডিয়া এই জায়গাটা দেখে, যখনই পাওয়ার প্লে মিটে যাচ্ছে, বিশেষ করে যখন ঈশান কিষান আউট হয়ে যাচ্ছে ও তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ব্যাটে থাকছে, তখন স্পিনারের সামনে ইন্ডিয়ার রান রেটটা যথেষ্ট কমে যাচ্ছে। তার ফলে ওই টাইমে ইন্ডিয়ার রান অনেক কমে গেছিলো। একসময় যখন পাওয়ার প্লেতে 51 রান হয়ে গেছিলো, সেখান থেকে তিলক বর্মা যখন আউট হলো, অর্থাৎ 9 ওভারের মাথায় ইন্ডিয়া স্কোর ছিল মাত্র 69। অর্থাৎ ওই 3 ওভারে ইন্ডিয়া করে মাত্র 18 রান। এরপরে সূর্যকুমার যাদবও যখন আউট হয়, তখন 13 ওভার 3 বলে ইন্ডিয়া স্কোর ছিল 110-4। অর্থাৎ এই টাইমে রান রেটটা যথেষ্ট কমে গেছিলো। কিন্তু তারপর অ্যাকচুয়ালি দেখা গেল আজকে শিবম দুবে শো, যেখানে শিবম দুবে আজকে মানে 4টে 4 ও 6টি বিশাল বড় বড় ছয় এবং করে ফেলে 31 বলে 66 রানের একটি দুর্ধর্ষ পারি। আজকে অ্যাকচুয়ালি প্রথম দিকে হার্দিক পান্ডিয়ার ব্যাটে তেমন বল লাগছিল না, কিন্তু অপর সাইড থেকে শিবম দুবে খুব সুন্দর সুন্দর শট খেলছিল। একসময় যখন তাদের পার্টনারশিপ হয়, ও 50 রানের মধ্যে 32 রানই করে ফেলে শিবম দুবে। এইভাবে ইন্ডিয়া স্কোরটি অ্যাকচুয়ালি বলতে গেলে যে 15 ওভার অবধি দুটো টিমই একই জায়গায় ছিল, যেখানে 15 ওভার অবধি ইন্ডিয়াও ছিল 118-তে, নেদারল্যান্ডসও ছিল 118-তে। কিন্তু ইন্ডিয়া তার পরবর্তী 5 ওভারে করে 75 রানের বিশাল স্কোর, যার মেন অবদানটা রাখে শিবম দুবে। এইভাবে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার মধ্যে একটি ঝোড়ো ইনিংসের সুন্দর পার্টনারশিপ হয়। এবার শিবম দুবে যখন আউট হয়, তখন 19 ওভার 2 বলে হয়ে যায় 186। এরপর নামে রিঙ্কু সিং, যেখানে রিঙ্কু সিং একটি 6 মারে। তারপরে স্ট্রাইক রোটেট করতে গিয়ে হার্দিক পান্ডিয়া লাস্ট বলটা খেলতে যায় এবং ক্যাচ আউট হয়ে যায় এবং ইন্ডিয়া করে 193 রান, যেটি অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল ইন্ডিয়া জয় প্রায় নিশ্চিত আছে এই রানটায়। কিন্তু অপরদিকে নেদারল্যান্ডসও বেশ ভালো শুরু করে, যেখানে নেদারল্যান্ডস প্রথমে ধরে খেললেও 8 ওভারের অবধি গিয়ে নেদারল্যান্ডসের স্কোর যখন 6 ওভারে ছিল মাত্র 36, সেখানে 8 ওভার থেকে 51-2 হয় নেদারল্যান্ডসের স্কোর। এবার এই মুহূর্তে আমি একটা কথা বলবো যে বরুণ চক্রবর্তীকে অ্যাকচুয়ালি সূর্যকুমার যাদব তেমন বল দিচ্ছে না, সেটা এই ওয়ার্ল্ড কাপে পুরো বোঝা যাচ্ছে। যেখানে একমাত্র প্রথম ম্যাচটাতে ইউএসের সামনে বরুণ চক্রবর্তী মাত্র 4টে ওভার করে, তারপর থেকে প্রতিটা ম্যাচে 3টে 2টো এইভাবে ওভার করছে। এইভাবে বরুণ চক্রবর্তীর অ্যাকচুয়ালি 2টো 3টে এইভাবে উইকেট কমে যাচ্ছে। আজকের ম্যাচেও মেন হিরোটা ছিল বরুণ চক্রবর্তী, যেখানে যে টাইমে উইকেটটা দরকার ছিল সেই টাইমে বরুণ চক্রবর্তী এসে তিনখানা গুরুত্বপূর্ণ উইকেট নেয় এবং বলতে গেলে ম্যাচটা ওখানেই শেষ করে দেয়। তারপর সত্যি কথা বলতে আর কিছু পড়েছিল না, যেখানে 15 ওভারের টাইমে নেদারল্যান্ডসের স্কোরও যায় 118 রান, কিন্তু একটা উইকেট বেশি হারে নেদারল্যান্ডস, কিন্তু তফাৎটা রয়ে যায় ফিনিশারের পজিশনটায়, যেখানে ইন্ডিয়ার কাছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং ছিল। নেদারল্যান্ডসের কাছে তেমন ব্যাটসম্যান ছিল না এবং নেদারল্যান্ডস শেষ অবধি করতে পারে মাত্র 176 রান। নেদারল্যান্ডস ভালো ফাইট দিল, লাস্টে গিয়ে হেরে যায়। তবে লাস্টে আমি বলবো লাস্ট ওভারটা কী হলো আমি বুঝতে পারলাম না। প্রথমে একটা ক্যাচ গেল, যেটা সূর্যকুমার যাদবের অ্যাকচুয়ালি ক্যাচ ছিল না, রিঙ্কু সিংয়েরই ক্যাচ ছিল। ওখানে হালকা নিজে ইনজিওরও করে, ওখানে ক্যাচ মিস হয়। সেকেন্ড ক্ষেত্রে তিলক বর্মাও ক্যাচটি মিস হয়। ইন্ডিয়ার এই ক্যাচ ছাড়ার দোষটা যাচ্ছেই না, এই দোষটা রয়েই যাচ্ছে। এরভাবে তারপরের বলে অবশ্য আউটটা হয়ে যায়, দেন এইভাবে করতে পারে এত রান। এভাবে ইন্ডিয়া আজকের ম্যাচটা জিতলেও দু একটি জায়গায় প্রবলেম রয়ে গেছে, যার মধ্যে সবথেকে বড় জায়গাটা হচ্ছে ওই পাওয়ার প্লে মিটে গেলে স্পিনারদের সামনে রান করাটা। আর এতদিন সোজা সোজা অপোনেন্ট পড়ছিল, এরপর আসতে চলেছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দল। তার মধ্যে সবথেকে ম্যাচটা হতে চলেছে 22 তারিখে সাউথ আফ্রিকার সাথে। সেই ম্যাচটা যে জিতবে সেই টিমটাই ধরে রাখুন সুপার 4-এর জন্য প্রায় কোয়ালিফাই হয়ে যাবে। সুপার 8-এ ইন্ডিয়ার যে ম্যাচগুলো আছে সেটা হচ্ছে অবশ্যই 22 তারিখ সাউথ আফ্রিকার সাথে, এরপর 26 তারিখ জিম্বাবুয়ের সাথে এবং 1 তারিখ অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সাথে। অপরদিকে আজকে পাকিস্তান নামিবিয়াকে 102 রানে হারিয়ে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে দিল। অ্যাকচুয়ালি পাকিস্তান ছোট টিমের কাছে অনেক বড় টিম হিসেবেই ধরা দিচ্ছে এবং ছোট টিমগুলোকে হারিয়েই ফাইনালি কোয়ালিফাই করলো পাকিস্তান।
তো আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার খেলা নিয়ে অবশ্যই কমেন্টে জানান এবং ইন্ডিয়া কি ওই স্পিনের ওই জায়গাটা ঠিক করতে পারবে সেটাও কমেন্টে জানান এবং আপনাদের কি মনে হয় অভিষেক শর্মা কি ফাইনালি পরবর্তী ম্যাচে সাউথ আফ্রিকার সাথে যখন অ্যাকচুয়ালি দরকার তখন কি রান করতে পারবে সেটাও কমেন্টে জানান। অপরদিকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, মাথিসা পাথিরানার যে চোট লেগেছিল সেটা আজকে রিপোর্ট এসে গেছে এবং সেই রিপোর্ট থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে মাথিসা পাথিরানা টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করতে চলেছে কিন্তু আইপিএলের প্রথম থেকেই অ্যাভেলেবেল থাকবে, খুব বেশি হলে একটা কি দুটো ম্যাচ মিস করতে পারে। এটা কেকেআর ফ্যানের জন্য অত্যন্ত সুখবর। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।